প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের পাটিগণিতের 2.1 এর মুনাফা অধ্যায়ের অঙ্কগুলা করব। মুনাফা অধ্যায়ের অঙ্কগুলা করার জন্য তোমরা ম্যানুয়াল পদ্ধতিতেও করতে পারো, অথবা আমরা সূত্রের সাহায্যে সূত্র প্রয়োগ করে করতে পারি। যেমন আই ইকুয়াল টু পিআরএন। এখানে আই হচ্ছে ইন্টারেস্ট বা প্রফিট বলি, পি মানে হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বলতে পারি, আর এন হচ্ছে সময় অর্থাৎ নেট টাইম। আমরা এগুলা এই সূত্র প্রয়োগ করতে পারি। তবে তুমি যদি সূত্রগুলো প্রয়োগ না করে ম্যানুয়াল পদ্ধতিতে অঙ্কগুলা করো, তাহলে তোমার অঙ্কের যে জ্ঞান বা গভীরতা সেটা অনেকটাই বৃদ্ধি পাবে। তোমার ইচ্ছা, তুমি সূত্র প্রয়োগ করে করতে পারো, তবে সব অঙ্ক সূত্র প্রয়োগ করা যায় তাও না। এই জন্য আমি মনে করি সূত্র প্রয়োগ না করে ম্যানুয়াল পদ্ধতিতে করাটাই আমার কাছে মনে হয় ভালো। আমি তোমাদের ম্যানুয়াল পদ্ধতিতে অঙ্কগুলা করে দেখাবো। 1 নম্বর যে অঙ্কটা আছে, একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% লাভ এবং খুচরা বিক্রেতাও 20% লাভ করে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারির ক্রয় মূল্য কত? আমরা যদি এখানে অঙ্কটা দেখি যে খুচরা বিক্রেতা মানে এবং পাইকারি বিক্রেতা উভয়ই 20% লাভ করে এবং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল? তাহলে আমরা এখানে লিখতে পারি যে খুচরা বিক্রেতার 20% লাভে, অর্থাৎ 20% লাভে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 প্লাস 20 যোগ 20 টাকা বা 120 টাকা। তার মানে 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 120 টাকা। অর্থাৎ খুচরা বিক্রেতার যদি বিক্রয় মূল্য 120 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে খুচরা বিক্রেতার এই ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হবে 100 টাকা। সুতরাং আমরা বলতে পারি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 ডিভাইডেড 120। আমরা জানি কম হলে ভাগ হয়ে যায়। আবার খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে তোমাদের 576, বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 ইন্টু 576 ডিভাইডেড 120 টাকা। এটা হিসাব করলে হয়, দেখো হিসাব করে কত হয়, 100 গুণন 576 ভাগ 120, তাহলে হয় 480 টাকা। 480 টাকা। তার মানে দাঁড়ালো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 480 টাকা। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 480 টাকা। আর খুচরা বিক্রেতা ক্রয় করেছে কার কাছ থেকে? খুচরা বিক্রেতা এই পণ্যটি ক্রয় করেছে পাইকারির কাছ থেকে। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সেটা হয়ে যাবে পাইকারির বিক্রয় মূল্য, কারণ সে এই টাকা দিয়ে পাইকারির কাছ থেকে কিনেছে। তার মানে পাইকারি হয়ে যাবে সেটা বিক্রয় মূল্য, আর খুচরা বিক্রেতা সেটা ক্রয় মূল্য। সুতরাং আমরা লিখতে পারি সুতরাং যে খুচরা বিক্রেতার
ক্রয় মূল্য ইকুয়াল টু হয়ে যাবে সেটা পাইকারির বিক্রয় মূল্য। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রয়, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যা পাইকারি বিক্রয় মূল্য তাই। আবার দেখা যাচ্ছে পাইকারি বিক্রেতাও কি করে 20% লাভ করে। তাহলে আমরা লিখতে পারি যে 20% লাভে 20% লাভে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 টাকা বা 120 টাকা, 120 টাকা। অর্থাৎ আমরা লিখতে পারি, অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য হবে 100 টাকা। আমরা যে জিনিসটা বের করি পাটিগণিতে অঙ্ক করার সময় সবসময় মনে রাখি সেটা ডান পাশে রাখি, সেটা ডান পাশে রাখি। অর্থাৎ বের করতে হবে আমাকে পাইকারির ক্রয় মূল্য কত। তাহলে পাইকারি বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে পাইকারি ক্রয় মূল্য হবে 100 টাকা। অর্থাৎ পাইকারির বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 ডিভাইডেড 120 টাকা। এখন পাইকারির বিক্রয় মূল্য, এই যে পাইকারি এটা হয়তো বিক্রয় মূল্য 180 টাকা, যেটা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ছিল 480 টাকা হলে হয়ে যাবে 100 ইন্টু 480 ডিভাইডেড 120 টাকা। অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে হয় 100 ইন্টু 480 ইকুয়াল টু ভাগ 120 হয়ে যায় 400 টাকা। তাহলে 400 টাকা, এটা আমাদের নির্ণয় মূলত অ্যান্সার, যে সুতরাং পাইকারির ক্রয় মূল্য 400 টাকা। উত্তর আমরা লিখতে পারি, উত্তর পাইকারি বিক্রয় মূল্য 400 টাকা। তাহলে আমরা এবার 2 নম্বর অঙ্কটা করি। দেখো 2 নম্বর অঙ্কটাতে বলা আছে, 2 নম্বর অঙ্কটা আমরা লিখে নেই। দেখো তোমাদের বইয়ে 2 নম্বর অঙ্কটাতে আছে, একজন দোকানদার কিছু ডাল, একজন দোকানদার কিছু ডাল 375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে, কত টাকায় বিক্রয় করলে তার 6%
লাভ হতো? এটাই ছিল মূলত প্রশ্ন। তাহলে প্রশ্ন বলছে একজন দোকানদার কিছু ডাল 375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো, মানে 5% ক্ষতি হয়ে গেল। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে? তার মানে যে সে 375 টাকায় বিক্রয় করে দেখলো সে যে টাকা দিয়ে ক্রয় করছিল সেখান থেকে তার 5% ক্ষতি হয়ে গেছে। এখন সে চাচ্ছে লাভ করতে, 6% লাভ করবে। তার মানে 6% লাভ করতে হলে এই 375 টাকার ডালটা কত টাকায় বিক্রি করতে হবে, সেটা আমাদের মূলত প্রশ্ন। তাহলে দেখি আমরা যে 5% ক্ষতিতে ডাল বিক্রেতার, তাহলে আমরা লিখতে পারি ডাল বিক্রেতার 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 মাইনাস 5 টাকা বা 95 টাকা। তাহলে 5% ক্ষতিতে তার যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে 95 টাকা। তার মানে 100 টাকায় 5 টাকা ক্ষতি গেছে। আবার 6% লাভে তার বিক্রয় মূল্য কত? যদি সে 6% লাভ করতে চায় তাহলে 6% আবার লেখো, আবার 6% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে, মানে ওই ডাল বিক্রেতার 6% লাভে ক্রয় মূল্য যদি 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 6 টাকা বা 106 টাকা। অর্থাৎ ডাল বিক্রেতার 6% লাভ করতে হলে তার বিক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হতে হবে 106 টাকা। তার মানে সে এই 6% লাভ করতে হলে এই ডাল বিক্রেতার 95 টাকার ডাল বিক্রয় করতে হবে কত টাকায়? 106 টাকায়। 95 টাকার ডালটা তাকে 6% লাভে বিক্রয় করতে হলে বিক্রি করতে হবে 106 টাকায়। লিখি যে 6% লাভ করতে হলে, তাহলে 6% লাভ করতে হলে আমি লিখতে পারি যে 95 টাকার ডাল বিক্রি করতে হবে বা বিক্রয় করতে হবে, বিক্রয় করতে হবে 106 টাকায়। সুতরাং 1 টাকার ডাল বিক্রয় করতে হবে আর কম টাকায় 106 ডিভাইডেড 95 টাকায়। সুতরাং কত টাকার ডাল? 2300 দেওয়া আছে এখানে। 2375 টাকার ডাল বিক্রয় করতে হবে 106 গুণন 2375 ডিভাইডেড 95 টাকা। দেখো তো কত হয়? 106 গুণন 2375 ভাগ 95, 2650 টাকা। এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। অর্থাৎ তাকে 6% লাভ করতে হলে 2375 টাকার ডালটা বিক্রি করতে হবে 2650 টাকায়। এটি আমাদের উত্তর। উত্তর 2650 টাকা। 3 নম্বর অঙ্কটা আমরা দেখি। তাহলে
3 নম্বর অঙ্কটাতে বলছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে। 3 নম্বর অঙ্কটা দেখি। 30 টাকায় 10টি দরে এবং 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে। সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে এটা ছিল প্রশ্ন। 30 টাকায় 10টি দরে এবং 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তার মানে সে 10টি কলার দাম 30 টাকা এবং 15টি কলার দাম 30 টাকা এই হারে সে কলা কিনেছে বা ক্রয় করেছে এবং 12টি কলার দাম 30 টাকা করে বিক্রয় করেছে। তাহলে তার লাভ হলো না ক্ষতি হলো, সেটা নির্ণয় বিষয়। তাহলে আমরা লিখতে পারি 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 30 ডিভাইডেড 10 টাকা বা 3 টাকা। আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং একটি কলার ক্রয় মূল্য 30 ডিভাইডেড 15 টাকা বা এটা হয় 2 টাকা। তাহলে সে 2 রকমের কলা ক্রয় করেছে, 2 প্রকারের কলা ক্রয় করেছে। এক রকমের কলার 10টি সে কিনেছে 30 টাকা দিয়ে আর 15টি কিনেছে সে 30 টাকা দিয়ে। 2 রকমের সে কলা ক্রয় করেছে। সুতরাং আমরা লিখতে পারি এখানে একটি কলার দাম 3 টাকা, এখানে এই প্রকারের কলার একটি কলার দাম 2 টাকা। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ উভয় প্রকারের অর্থাৎ 1 যোগ 1 এতটি বা 2টি কলার ক্রয় মূল্য কত হবে? তাহলে এই প্রকারের একটি এই প্রকারের একটি উভয় প্রকারের 2টি কলার ক্রয় মূল্য একটা 3 টাকা একটা 2 টাকা। 3 যোগ 2 টাকা বা 5 টাকা। তাহলে 2টি কলার ক্রয় মূল্য হয়ে গেল 5 টাকা। আবার সে 12টি দরে 12টি 30 টাকায় সে বিক্রি করছে। আবার আমরা লিখতে পারি এখন যে 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য কত হবে? 30 ডিভাইডেড 12। সুতরাং 2টি কলার বিক্রয় মূল্য বের করব। 30 গুণন 2 ডিভাইডেড 12
তাহলে আমরা লিখতে পারি 2 দিয়ে কাটলে 6, 6 দিয়ে কাটলে 5, এত টাকা বা 5 টাকা। তার মানে এখানে দেখা যাচ্ছে যে এখানে দুইটি কলার ক্রয় মূল্য ছিল 5 টাকা, আবার এখানে দুইটি কলার বিক্রয় মূল্য 5 টাকা, অর্থাৎ সমান সংখ্যক কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান। সুতরাং এখানে লাভ হয় না, এখানে কোনো ক্ষতিও হবে না। সুতরাং আমরা লিখতে পারি যে সুতরাং কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য উভয়ই সমান, উভয়ই সমান। তাই কি হবে না, কোনো লাভ বা ক্ষতি, অর্থাৎ তাই লাভ বা ক্ষতি কোনোটি হবে না, কোনোটি হবে না। এটা আমাদের মূলত নির্ণয় আনসার, যেখানে লাভ ক্ষতি কিছুই হবে না। আমরা এর পরবর্তী অঙ্কটা করি। দেখো 4 নম্বর অঙ্কটা। চার নম্বর অঙ্কটাতে বলছে বার্ষিক শতকরা মুনাফার হার। 4 নম্বর অঙ্কটা দেখো, বার্ষিক শতকরা মুনাফার হার $10.5 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? 2000 টাকার 5 বছরের মুনাফা কত? শতকরা বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? এটা আমাদের বের করতে হবে। শতকরা বার্ষিক মুনাফার হার মানে কি? শতকরা বার্ষিক মুনাফা হচ্ছে 100 টাকার উপর 1 বছরের যে মুনাফা হয় সেটাকে বলি আমরা মুনাফার হার। 100 টাকায় 1 বছরে যে মুনাফাটা হয় সেটাকে বলি মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা। তাহলে সেই শতকরা বার্ষিক মুনাফার হারটা হচ্ছে 10.5 টাকা হলে তাহলে 2000 টাকায় 5 বছরে মুনাফা কত হবে? তাহলে আমরা লিখতে পারি মুনাফার হার দেওয়া আছে, তার মানে হচ্ছে 100 টাকায় 1 বছরের মুনাফা এত টাকা। তাহলে আমরা লিখতে পারি 100 টাকার 1 বছরের মুনাফা 10.50 টাকা, 10.5 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা কম হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে যাবে এত টাকা। সুতরাং 2000 টাকার 1 বছরের মুনাফা 10.50 ইন্টু 2000 ডিভাইডেড 100। আমি এখানে 2000 টাকার 5 বছরে একসাথে লিখতে পারতাম। 2000 টাকার 5 বছরে কত, তাহলে কোনটা উপরে যাবে, কোনটা নিচে যাবে, কোনটা কোন হবে, কোনটা ভাগ হবে, তোমার একটা কনফিউশনে থাকবা। এই জন্য একটু ভেঙে ভেঙে করবা, তাহলে কনফিউশন থাকবে না। 2000 টাকার 1 বছরের মুনাফা তাহলে বেশি হবে। এখন যদি বলি যে 2000 টাকার 5 বছরের মুনাফা, তাহলে আরো বেশি হবে। 1 বছরে যদি বেশি হয় তাহলে 5 বছরে আরো বেশি হয়ে যাবে। বেশি হলে আমরা জানি গুণ হয়ে যাবে। তাহলে 10.50 2000 ইন্টু 5 ডিভাইডেড 100 করলে কত হয়? এত টাকা। করে দেখো
1050 টাকা, 1050 টাকা। তার মানে এটি হচ্ছে আমাদের নির্ণয় উত্তর, যে 5000 টাকার 2000 টাকার 5 বছরের মুনাফা হবে 1050 টাকা। এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। এরপরে আমরা 5 নম্বর অঙ্কটা করি। 5 নম্বর অঙ্কটা দেখো, এটা আমরা মুছে ফেলি। বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 5 নাম্বার বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? কত কম হবে? তাহলে এটা হলো কোশ্চেন, যে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে যদি 8 টাকা হয়, তাহলে 3000 টাকা 3 বছরের মুনাফা কত কম হবে? বার্ষিক শতকরা মুনাফা মানে হচ্ছে আমরা জানি 100 টাকা, 1 বছরে কত টাকা কমে। তাহলে আমরা লিখতে পারি যে কত কমে বের করি, যে বার্ষিক শতকরা মুনাফা কমে 10 মাইনাস 8 টাকা বা 2 টাকা। তাহলে 100 টাকায় শতকরা বার্ষিক মুনাফা মানে 100 টাকা 1 বছরের মুনাফা কমে কত? 2 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে 100 টাকায় এটা অঙ্কে লিখতে পারি 100 টাকায় 1 বছরে মুনাফা কমে 2 টাকা। 100 টাকা 1 বছরে মুনাফা কমে 2 টাকা। সুতরাং 1 টাকায় 1 বছরে মুনাফা কমে 2 ডিভাইডেড 100 টাকা। সুতরাং কত টাকায়? 3000 টাকায় 3 বছরে কত কমে? সুতরাং 3000 টাকায় 1 বছর আগে বের করি, 1 বছরে মুনাফা কমে 2 ইন্টু 3000 ডিভাইডেড 100 টাকা। এখন বের করবো। সুতরাং 3000 টাকায় কত বছরে? 3 বছরে। 3 বছরে মুনাফা কমে 100 টাকা। এটাকে আমরা ক্যালকুলেশন করি। $180 টাকা। উত্তর 3000 টাকায় তার 3 বছরে মুনাফা কমে কত? 180 টাকা। উত্তর আমরা লিখতে পারি 180 টাকা। এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। এবার তাহলে আমরা 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্কটা দেখো, শতকরা বার্ষিক মুনাফা কত হলে 13,000 টাকার 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে? দেখো, আমরা লিখতে পারি এখানে মুনাফা আসলে দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে 18,850 টাকা, আর আসল দেওয়া আছে
13,000 টাকা। আমরা এখান থেকে পাই তাহলে মুনাফা ইকুয়াল টু পাই বিয়োগ করলে কত থাকে 18,850 মাইনাস 13,000 5,850 টাকা। এই 5,850 টাকা হচ্ছে আমাদের মুনাফা। তাহলে এই এত টাকা মুনাফা হয় কত টাকার উপর 13,000 টাকার উপর কয় বছরে 5 বছরে। তাহলে 13,000 টাকার 5 বছরে মুনাফা হয় এত টাকা। তাহলে আমাদের চেয়েছে শতকরা বার্ষিক মুনাফা মানে মুনাফার হার কত। মুনাফার হার মানে 100 টাকা 1 বছরের মুনাফা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 13,000 টাকার 1 বছরের 5 বছরের মুনাফা হচ্ছে এটা 5,850 টাকা। সুতরাং আমরা লিখতে পারি 1 টাকার কত 5 বছরের মুনাফা 13,000 টাকা যদি 5 বছরের মুনাফা এত টাকা হয় তাহলে 1 টাকা 1 বছরের মুনাফা কম হয়ে যাবে, কম হয়ে গেলে ভাগ হয়ে যাবে 5,850 টাকা ডিভাইডেড 13,000 টাকা। আমরা দুটো স্টেপে করব, 1 টাকা 1 বছরে না করে আমরা দুটো স্টেপে করব, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা আর কম হবে 5,850 ডিভাইডেড 13,000 ইন্টু 5 এত টাকা। সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা কত হবে তার বেশি হবে এখন 5,850 ইন্টু 100 ডিভাইডেড 13,000 ইন্টু 5 এত টাকা। এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি 5,850 গুণন 9 টাকা। তাহলে এই 9 টাকা হচ্ছে শতকরা বার্ষিক মুনাফা 9 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় আনসার। উত্তর 9% লিখবো। এখানে আমরা টাকা লিখবো 9 টাকা, কিন্তু উত্তরে গিয়ে আমরা লিখবো উত্তর বার্ষিক শতকরা মুনাফা হার কত 9%, অর্থাৎ মুনাফা হার হচ্ছে 9%। এটা হচ্ছে আমাদের নির্ণয় মুনাফার হার। এবার আমরা 6 নম্বর অঙ্কটা করলাম, 7 নম্বর অঙ্কটা করব। দেখো 7 নম্বর অঙ্কটাতে আছে শতকরা বার্ষিক শতকরা কত মুনাফায়। 7 নম্বর বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। মুনাফা আসলে দ্বিগুণ হবে, এটা ছিল প্রশ্ন। শতকরা বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো আমরা এখানে ধরে নিতে পারি, মনে করি
আসল 100 টাকা, মনে করি আসল 100 টাকা। তাহলে দেখো 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, সেটা এই আসলটা 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত টাকা হবে? 100 × 2 টাকা বা 200 টাকা। তাহলে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, মানে 100 × 2 তাহলে 200 টাকা হবে, মুনাফা আসল হয়ে যাবে 200 টাকা। তাহলে 200 টাকা যদি মুনাফা আসল হয় আর আমার আসল যদি 100 টাকা হয়, তাহলে মুনাফা কত? সুতরাং মুনাফা হবে এই 200 টাকা মাইনাস 100 টাকা। 200 টাকা হচ্ছে মুনাফা আসল আর 100 টাকা হচ্ছে আসল। তাহলে এই টাকা থেকে গেলে থাকে হলো বা 100 টাকা। তাহলে 100 টাকা হচ্ছে আমার মুনাফা। এই 100 টাকা মুনাফা হইল কত টাকার উপর? 100 টাকার উপর। কত বছরে? 8 বছরে। তাহলে আমি লিখতে পারি, সুতরাং অর্থাৎ 100 টাকার 8 বছরে মুনাফা 100 টাকা। 100 টাকা 8 বছরে মুনাফা হয় 100 টাকা। সুতরাং এই 100 টাকা যে মুনাফা হইল, সেই 100 টাকার 8 বছরে মুনাফা হয় 100 টাকা। সুতরাং 100 টাকার আমি যদি 1 বছরে বের করি, 1 বছরে মুনাফা হয় কত টাকা? তাহলে 1 বছরে ভাগ হচ্ছে 8। তারপরে 1 বছরে যে টাকাটা মুনাফা হবে, 100 টাকার 1 বছরে যে টাকা মুনাফা হয় সেটাকে বলছি আমরা মুনাফার হার। তাহলে এত টাকা, বা এটাকে লেখা যায় ইকুয়াল টু 50 বাই এটাকে ভাগ করলে হয় 100 ডিভাইডেড 8, 12%। একবার আমরা লিখতে পারি 12 সমস্ত 2/1 টাকা। উত্তর আমরা লিখতে পারি 12 সমস্ত 2/1 অর্থাৎ 12.5%। এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। শতকরা বার্ষিক কত মুনাফা? শতকরা বার্ষিক মুনাফা হচ্ছে এত টাকা বা এত পার্সেন্ট। আমরা এরপরে 8 নম্বর অঙ্কটা করি। আট নম্বর অঙ্কটা দেখো, মুনাফা আসলে 8,840 টাকা হয়। ওই একই হার মুনাফায়, ওই একই হার মুনাফায়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে টাকা হবে?
6,500 টাকা যে হার মুনাফায় 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে এখানে কি চেয়েছে, কত টাকা মানে আসল চেয়েছে কত টাকা। তাহলে আমরা করতে পারি যে এখানে 6,500 টাকায় যে হার মুনাফা 4 বছরের মুনাফা আসলে এত টাকা হয়, তাহলে মুনাফা আসল হচ্ছে এত টাকা আর আসল হচ্ছে এত টাকা। আমরা লিখতে পারি যে মুনাফা আসল হচ্ছে কত টাকা, 8,840 টাকা, আর আসল হচ্ছে 6,500 টাকা। বিয়োগ করে আমরা পেয়ে যাই যে মুনাফা ইজিক্যাল টু কত হয়, 8,840 মাইনাস 6,500 থাকে হচ্ছে 2340 টাকা। তাহলে মুনাফা পেলাম এটা, এই এত টাকা মুনাফা হয় কত টাকার উপরে, 6,500 টাকার উপরে। তাহলে 6,500 টাকায় 4 বছরে মুনাফা হয় এত টাকা। তাহলে আমরা লিখতে পারি 6,500 টাকায় 4 বছরে মুনাফা হয় 2340 টাকা। সুতরাং 1 টাকায় 4 বছরে মুনাফা হয় 40 টাকা ডিভাইডেড 6,500 টাকা। সুতরাং 1 টাকায় 1 বছরে মুনাফা হয় কত, আরো কমে যাবে, 2340 ডিভাইডেড 6,500 ইন্টু 4। সুতরাং আমরা বের করতে পারি যে আমরা বের করব মুনাফা হার কত। সুতরাং 100 টাকায় 1 বছরে মুনাফা হয় কত, ইন্টু 100 ডিভাইডেড 6,500 ইন্টু 4। তাহলে আমাদের হয় 2340 গুণন 100 ভাগ 6,500 ভাগ 9 টাকা। 9 টাকা। তার মানে এখানে আমরা বলতে পারি যে সুতরাং মুনাফার হার ইকুয়াল টু 9%। আমরা এখান থেকে পেয়ে গেলাম মুনাফার হারটা হচ্ছে 9%। এখন বলছে ওই একই হার মুনাফায়, তার মানে এই 9% মুনাফায়, ওই একই হার মুনাফায় মানে ওই 9% মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে এত টাকা হবে। তাহলে আমরা পরামর্শ করতে পারি যে এইভাবে, যে 100 টাকায় 1 বছরে মুনাফা কত হলো, 9 টাকা। 100 টাকায় 1 বছরে মুনাফা কত হয়েছে, 9 টাকা। সুতরাং আমরা বের করতে পারি 4 বছরে কত টাকা মুনাফা হয়। সুতরাং 100 টাকায় 4 বছরে মুনাফা হয় 4 গুণন 9 টাকা বা 36 টাকা। 4 বছরে মুনাফা হয়ে গেল 36 টাকা। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি মুনাফা আসল কত। মুনাফা আসল আমরা জানি, মুনাফা আসলে এটা হচ্ছে মুনাফা যোগ আসল। এখান থেকে আমরা বসিয়ে দিতে পারি মুনাফা হচ্ছে 36 টাকা
আর আসল হচ্ছে 100 টাকা, ইকুয়াল টু 136 টাকা। মুনাফা আসল পেয়ে গেলাম আমরা 136 টাকা। এখানে কেন আমরা মুনাফা আসল বের করলাম? আমাদের বলা আছে ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে কত টাকা হবে। 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে আমরা এখন মুনাফা আসল পেয়ে গেলাম। তার মানে মুনাফা আসল এখন লিখতে পারি যে মুনাফা আসল 136 টাকা হলে আসল কত টাকা হবে? আসল হচ্ছে 100 টাকা। যখন মুনাফা আসল 136 টাকা তখন আসল হচ্ছে 100 টাকা। মুনাফা আসল 1 টাকা হলে আসল হবে 136 এত টাকা। মুনাফা আসল 10,200 টাকা হলে আসল হবে 10,200 ডিভাইডেড 136 টাকা। এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি। 10,200 ভাগ হচ্ছে 136, 7,500 টাকা। তারপরে এটা হচ্ছে আমার নির্ণয় আসল, নির্ণয় উত্তর। উত্তর আসল কত টাকা? 7,500 টাকা। উত্তর আসল 7,500 টাকা। এরপরে আমরা 9 নম্বর অঙ্কটা করব। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর $4,760 টাকা মুনাফা পান, মুনাফা পেয়ে থাকেন। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার হচ্ছে 8.5 টাকা। তাহলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? অর্থাৎ তিনি 4 বছর পরে যদি 4,760 টাকা মুনাফা পেয়ে থাকে এবং মুনাফার হার যদি 8.5 টাকা হয় তাহলে তিনি ব্যাংকে কত টাকা আমানত রেখেছিলেন, অর্থাৎ আসল রেখেছিলেন। তাহলে এখানে দেওয়া আছে মুনাফার হার মানে 100 টাকা 1 বছরে মুনাফা কত টাকা? 8.5 টাকা। আমরা লিখতে পারি যে 100 টাকায় 1 বছরে মুনাফা দেওয়া আছে 8.50 টাকা, 8.5 টাকা। সুতরাং আমরা লিখতে পারি যে 100 টাকায় কয় বছরে? 4 বছর রেখেছিলেন। তো 4 বছরে মুনাফা কত? 4 বছরে মুনাফা
হয় 8.50 ইন্টু 4 এত টাকা, বা এটা হয় হলো 4 32 টাকা। তিনি 4 বছরে এই হারে 34 টাকা মুনাফা পান। তাহলে 34 টাকা মুনাফা পান তিনি। মোট কত টাকা মানে আমার আসল থেকে 34 টাকা মুনাফা হয় যখন তার আসল ছিল 100 টাকা, যখন তার আসল 100 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে অর্থাৎ 34 টাকা মুনাফা পান যখন তার আসল বা ব্যাংকে জমা ছিল কত 100 টাকা। যখন তিনি ব্যাংকে 100 টাকা জমা রেখেছিলেন তখন তিনি মুনাফা পান 34 টাকা। তাহলে 1 টাকা মুনাফা পান যখন তার ব্যাংকে আসল কত ছিল 100 ডিভাইডেড 34 টাকা। আর এই যে তিনি 4 বছরে এত টাকা মুনাফা পান, অর্থাৎ 4760 টাকা মুনাফা পান যখন তার ব্যাংকে আসল ছিল 100 ইন্টু 4760 টাকা ডিভাইডেড 34 টাকা। এটাকে ক্যালকুলেট করলে হয় 4760 ডিভাইডেড 34, এটা হয় 14,000 টাকা। অর্থাৎ তিনি ব্যাংকে 14,000 টাকা রেখেছিলেন। উত্তর আমরা লিখতে পারি, উত্তর তার আসল ছিল ব্যাংকে 14,000 টাকা।